দেখো আমরা ক্ষেত্রফল নির্ণয় শিখতেছিলাম। গত ক্লাসে শেষের দিকে 5 মিনিট সময় দিলে ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাইতো। দেখো আমরা ক্ষেত্রফল নির্ণয় শিখতেছিলাম, যেমন আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখেছি অলরেডি। এখন ত্রিভুজ চতুর্ভুজের জন্য কি 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 কেমন দেখছিলাম একটু যদি এখানে লিখি, যে মনে করো যে চতুর্ভুজে 4টা বাহু দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে। এটা মনে করো x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা x3 y3, এটা হচ্ছে তোমার x4 y4। আমি বলছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীতে যদি তুমি ঘুরো তাহলে ক্ষেত্রফল আসে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ক্ষেত্রফল আসে নেগেটিভ। এই তো, মানে মডুলাসের ভিতরে পজিটিভ নেগেটিভের কথাটা বললাম। আলটিমেটলি মডুলাস করার পর তো ক্ষেত্রফল পজিটিভই আসবে, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। এর জন্য আমরা মডুলাস চিহ্নটা ব্যবহার করি। তো এখানে আমরা সূত্রটা কিভাবে লিখতাম, যে এই ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল হবে হাফ। প্রথম বিন্দুটা আমি ধরো যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি, এইভাবে এইভাবে প্রথমে এ নিব, তারপরে বি নিব, প্রথমে এ, তারপরে বি নিব, তারপরে সি, তারপর ডি, আবার এ তে আসবো। যেখান থেকে শুরু করব আবার সেখানে আসতে হবে, সূত্রের ফর্মুলা আর কি এটা। তাহলে x1 y1, এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3, x3 y3, ডি হচ্ছে x4 y4, আবার এই হচ্ছে x1 y1। তো এটাকে মডুলাস ক্লোজ করে দিলে পরে এটা ক্যালকুলেশন করলেই আমরা ক্ষেত্রফল পাওয়া যেতাম। তো এখন কথা হচ্ছে, এটা তো 4টা বাহুর জন্য দেখলাম, যদি 5টা বাহু হইতো, মানে পঞ্চভুজ হইতো, এটা তো চতুর্ভুজ, যদি পঞ্চভুজ হইতো তাও অসুবিধা নাই, ষষ্ঠভুজ হইতো তাও অসুবিধা নাই, একইভাবে সূত্রগুলো খাটাইতাম। এবার আসো, এই যে যে উপরে যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে একটা বহুভুজ। কেন বহুভুজ বলা হয় এটাকে? বহুভুজ কেন? কারণ হচ্ছে চতুর্ভুজে 4টা বাহু, তো 4 বাহুর উপরে থাকলে সেটাকে বহুভুজ বলা হয়। 4 বাহুর উপরে থাকলে সেটাই বহুভুজ। 4 বাহুর উপরে বা 4 বাহুর বেশি থাকলে তাকে বলা হয় হচ্ছে বহুভুজ। 3 বাহু থাকলে ত্রিভুজ, তাই না? আর 4টা বাহু থাকলে চতুর্ভুজ। এখন যদি 5টা বাহু থাকে, সেটাকে তুমি বহুভুজও বলতে পারবা, পঞ্চভুজও বলতে পারবা, অসুবিধা নাই। তো এখানে দেখতে হবে তোমাকে কয়টা বিন্দু দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা দেওয়া আছে। তার মানে 5টা শীর্ষ, 5টা বাহু হবে। 5টা শীর্ষ যদি হয় তাহলে সেটা কি আর চতুর্ভুজ হবে না, সেটা হবে পঞ্চভুজ। একটু আঁকানোর চেষ্টা করি পঞ্চভুজ জিনিসটা কেমন দেখতে। আমার এখানে তো নাই। ধরো কোন রকম আঁকাইছে আর কি, এটাই পঞ্চভুজ। হ্যাঁ, 5টা বাহু আছে আর কি। তো 5টা বাহু তুমি শীর্ষগুলো দাও। মনে করো এটা হচ্ছে এ বিন্দু, 2, দেওয়া আছে, 2, এগুলো কিন্তু রাফ চিত্র আঁকাবা তোমরা, এগুলা গ্রাফে আঁকাইতে হবে না। যদি বলে দেয় যে অঙ্কন করো, তখন তোমাকে ওটা গ্রাফে বসায় বসায় করতে হবে। আচ্ছা, এটা বি বিন্দু মনে করো, 3, 1, তারপরে সি 2, 0, এরপরে হচ্ছে ডি বিন্দু -1, 1, এবং এইটা হচ্ছে আমাদের ই বিন্দু -2, -1। এখন ক্ষেত্রফল একইভাবে বের করব। যে কোনো এক জায়গা থেকে শুরু করব, ধরো আমি এ বিন্দু থেকে শুরু করব, তুমি চাইলে বি বিন্দু থেকেও শুরু করতে পারো। এ বিন্দু থেকে শুরু করব, ঘুরে আবার এই বিন্দুতে আসবো। এখন তুমি ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারো, ঘড়ির কাঁটার বিপরীতেও ঘুরতে পারো, তোমার ইচ্ছা। আমি ধরো যে ঘড়ির কাঁটার বিপরীতে অলওয়েজ ঘোরার ট্রাই করি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কেমন আসবে, তাই তো? তাহলে ক্ষেত্রফল, এইভাবে ক্ষেত্রফল বের করা কতটা সহজ বিন্দু দেওয়া থাকলে। হাফ। আচ্ছা, হাফ দিয়ে তারপর মডুলাস চিহ্নটা দিতে হবে। তারপরে প্রথমে আমি এ বিন্দু বসাবো, তারপরে বি বসাবো, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপর আবার এতে আসবো। ঘুরে আবার আগের জায়গাতে আসতে হবে কিন্তু, না হলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে এ বিন্দুটা বসাও 2, -3, তারপর বি বিন্দুটা বসাও 3, -1, সি বিন্দুটা বসাও 2, 0, ডি হচ্ছে আমাদের -1, 1, ই হচ্ছে আমাদের -2, 1, -2, -1, আর এ হচ্ছে আবার 2, -3। মডিউলাস ক্লোজ, মডিউলাস ক্লোজ করে দাও। ওকে, তো এইবার আসো ক্যালকুলেশন পার্টে। হাফ কি করব, প্রথমে আমরা 2 এর সাথে -1 গুণ করব, 3 এর সাথে 0, তারপর আবার 2 এর সাথে 1, -1 এর সাথে -1, -2 এর সাথে আবার -3 গুণ করো। তা 2 এর সাথে -1 গুণ করলে কত আসবে? -2 আসবে। 3 এর সাথে 0 গুণ করলে 0 আসবে। 2 এর সাথে 1 গুণ করলে 2, -1 এর সাথে -1 গুণ করলে +1 আসবে।
-2 -3 গুণ করলে +6 আসবে। হয়ে গেল, এক পার্ট শেষ। এবার চিহ্ন দিব মাইনাস, বাইরে একটা মডুলাস চিহ্ন অবশ্যই রাখতে হবে, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হবে না এর জন্য। আচ্ছা, তাহলে ভিতরে মাইনাস চিহ্ন দিয়ে এখন আবার উল্টা দিকে শুরু করব। -3 সাথে 3 গুণ হবে, -3 সাথে 3 গুণ হইলে -9, -1 এর সাথে 2 গুণ হবে তাহলে -2, 0 এর সাথে -1 গুণ হবে তাহলে 0 আসবে, 1 এর সাথে -2 গুণ হইলে -2 আসবে, আবার -1 এর সাথে 2 গুণ হইলে -2 আসবে। ওকে, তো এখান থেকে হাফ মডুলাস হিসাব করো, এখান থেকে 6 7 8 9, 9 থেকে 2 চলে যাবে, থাকবে হচ্ছে 7, মাইনাস এদিকে এদিকে আসতেছে হচ্ছে তোমার -9 -2, আচ্ছা -6 আর -15 আসতেছে, -15 আসতেছে, তাহলে হাফ 7 -7 এসে +15 আর কি এরকম আসতেছে। তাহলে কত আসতেছে এখান থেকে? হাফ গুণ 22 মানে আসতেছে কত? 11 একুশ, 11 একক, 11 একক না 11 বর্গ একক লিখবা এখানে, বর্গ একক। একক কেন লিখতেছি? কারণ এটা কি মিটারে আছে, মানে এই বাহুগুলা যে মিটারে আছে কিনা সেটা আমি জানি না, এর জন্য একক লিখতেছি, মিটারে তো বলে দেয় নাই বা সেন্টিমিটার বলে দেয় নাই। বর্গ কেন লিখতেছি? ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, ক্ষেত্রফল সবসময় বর্গ হয়। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন হচ্ছে তোমরা যখন দৈর্ঘ্য গুণ প্রস্থ করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তো ক্ষেত্রফল। আচ্ছা, যখন দৈর্ঘ্য গুণ প্রস্থ করা হয় সেটাই তো ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য মিটারে, ক্ষেত্রফল প্রস্থ মিটারে, মিটার মিটার গুণ হয়ে কি হয়? মিটার স্কোয়ার হয়ে যায়, এই যেটাকে বলা হয় বর্গ। স্কোয়ারকে কি বলা হয়? স্কোয়ারকে বলা হয় বর্গ। এটা আমি বাংলায় লিখছি বর্গ একক। একক এখানে মিটারে নাকি সেন্টিমিটারে আমি জানি না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এটা খুবই সুন্দর একটা ক নাম্বারের জন্য, ক নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, বলছে মূলবিন্দু থেকে, মূলবিন্দু মানে কি? মূলবিন্দু মানে হচ্ছে 0,0। কোনটা মূলবিন্দু ছিল তোমাদের কি খেয়াল আছে? মূলবিন্দু কোনটা? এই যে যে অক্ষরেখাগুলো ছিল, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এর যে মাঝখানে যেটা সেট করে এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু মানে কি? 0,0। আচ্ছা, তোমাকে বলছে মূলবিন্দু থেকে -5,5 এর দূরত্ব। আচ্ছা, এখানে একটা বিন্দু আছে মনে করো, এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে -5,5, আরেকটা বিন্দু আছে 5, হ্যাঁ, তোমার চিত্র রাখতে হবে না, তুমি শুধু এখানে খেয়াল করো। এখানে যেটা অবজার্ভ করবা সেটা কি? মূলবিন্দু থেকে -5,5 এর দূরত্ব এবং, মানে প্রশ্ন আগে পড়ো, মূলবিন্দু থেকে -5,5 ও 5, বিন্দুদ্বয় সমদূরবর্তী। সমদূরবর্তী মানে হচ্ছে একই দূরত্বে, তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। এখানে বুঝাইছে কি আসলে? মূলবিন্দু থেকে -5,5 এর দূরত্ব এবং মূলবিন্দু থেকে 5, এর দূরত্ব একই। তার মানে কি? মূলবিন্দু মানে 0,0 থেকে, 0,0 থেকে -5,5 বিন্দুর দূরত্ব যা, সেই 0,0 থেকে 5, বিন্দুর দূরত্ব একই। তো একই হলে দুইটা আমি সমান দিতে পারবো, সমান সমান দূরত্ব বলছে, তাহলে সমান দিতে পারবো এবং কে এর মান নির্ণয় করতে পারবো। কি করবো প্রথমে? 0,0 থেকে -5,5 এর দূরত্ব কত? √, এখানে লিখবা শর্ত মতে, শর্ত মতে এখানে দূরত্বটা বের করো। 0 মাইনাসে মাইনাসে এখানে কি আসবে? 0 মাইনাসে মাইনাসে +5, 0 + 5 হোল স্কোয়ার। দূরত্ব নির্ণয় সূত্রটা ব্যবহার করতেছি। 0 থেকে 5 বাদ, 0 - 5 হোল স্কোয়ার। এই দূরত্ব যা, এই দূরত্ব যা, আর এই যে দ্বিতীয়টা 0,0 থেকে 5, বিন্দুর দূরত্ব তো একই, সেটাই বলছে আমাদেরকে। তাহলে 0,0 থেকে এই 5, বিন্দুর দূরত্ব বের করো। 0 - 5 হোল স্কোয়ার প্লাস 0 - হোল স্কোয়ার। এই তো হয়ে গেল। তাহলে দুইটা সমান। কেন সমান? কারণ 0,0 থেকে -5,5 এর বিন্দুর দূরত্ব যা, 0,0 থেকে 5, বিন্দুর দূরত্ব একই। ওকে, তাহলে এখন কি করবো? উভয় পক্ষে স্কোয়ার করে দাও। উভয় পক্ষে স্কোয়ার করে দিলে তো স্কোয়ার, এই পাশে স্কোয়ার করবা এবং হচ্ছে এই পাশেও স্কোয়ার করে দিবা। আবার কে জয়েন দিল?
আচ্ছা, তাহলে কি বললাম, 0,0 বিন্দু থেকে মূল বিন্দু মানেই তো 0,0, 0,0 থেকে -5,5 বিন্দু দূরত্ব যা 0,0 থেকে 5, k বিন্দু দূরত্ব একই। এই কেমনে বুঝলাম, এই যে সমদূরবর্তী লেখা আছে, তাহলে দুইটাকে আমি উভয়পক্ষে স্কোয়ার করে দিছি। স্কোয়ার করে দিলে এখানে 5 স্কোয়ার মানে কত, 25, প্লাস এখানে -5 এর স্কোয়ার মানে কত, সেখানেও 25 আসবে। আর স্কোয়ার রুট তো কাটাকাটি চলে গেছে, এই পাশে আসে হচ্ছে 25 প্লাস k স্কোয়ার, এই তো। তাহলে কি আসতেছে, 50 আসতেছে, একটা 25 বাদ এরকম আসতেছে, 25 সমান সমান হচ্ছে k স্কোয়ার। কে এর মান আসছে কত জানো, 5। কে এর মান আসছে 5। তো এখানে শুধু 5 দিবা না, বুঝছো? একটা জিনিস এখান থেকে একটু বেসিকটা মনে রাখো, যে এখানে শুধু 5 কেন দিব না। দেখো, কে স্কোয়ারের মান তুমি কত পাইলা, 25। হ্যাঁ, এখন কে সমান সমান হচ্ছে এখানে প্লাস মাইনাস রুট ওভার 25 দেওয়া লাগবে। তাহলে কি আসবে, +-5 আসবে, +-5 আসবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কেটা কি, স্থানাঙ্ক না? মানে আমাদের বিন্দুটা কি ছিল, 5, k। এই কেটা কি, কেটা হচ্ছে একটা কোটি, তাই না? কে হচ্ছে একটা কোটি, এই কোটি কিন্তু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এর জন্য হচ্ছে উত্তর +-5 দেওয়া লাগবে। শুধু 5 দিলে হবে না, কারণ ওই কেটা যে পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিন্তু আমি জানি না। দ্যাটস ওয়াই শুধু 5 দিলে হবে না। আচ্ছা, তোমরা বলতে পারো যে ভাই আপনি রুট ওভারের সাথে এখানে প্লাস মাইনাস দিলেন, এটা তো আমরা সবসময় দিই না। সবসময় দিই না কারণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ধনাত্মক মান নিয়ে কাজ করি, পজিটিভ মান নিয়ে কাজ করি। বাট এইখানে আমাদের উত্তর নেগেটিভও হইতে পারবে, পজিটিভও হইতে পারবে, এর জন্য আমরা প্লাস মাইনাস জিনিসটা ব্যবহার করতেছি। ওকে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। অত ভেরি না, শুধু ভেরি, শুধু ভেরি ইম্পর্টেন্ট আর কি, নট ভেরি ভেরি। আচ্ছা, একটি চতুর্ভুজের 4টি শীর্ষ দেওয়া আছে, একটি চতুর্ভুজের 4টি শীর্ষ দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা একটু চতুর্ভুজটা একটু রাফলি অঙ্কন করব। এই যে চতুর্ভুজটা, 4টা শীর্ষ দেওয়া আছে, এইটা মনে করো এ, এটা বি, সি এবং এটা হচ্ছে ডি। এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত বলতে কি বুঝাইছে, তুমি খেয়াল করো, এ বি সি ডি আমি কিভাবে বসাইছি, এ বি সি ডি, এ তারপরে এ থেকে বিতে আসছি, তারপরে এই জায়গায় সি বসাইছি, তারপরে এখানে ডি বসাইছি। আমি কোন দিকে ঘুরলাম, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলাম না? দেখো, যেভাবে বলছে আমি সেভাবেই বসাই রাখছি। তুমি যদি এইভাবে বসাইতা তাহলেই ভুল হয়ে যাইতো। কিভাবে, ধরো তুমি এখানে এর পরে এখানে বি দিলা, এখানে সি দিলা, এখানে ডি দিলা। এখন খেয়াল করো তুমি কোন দিকে ঘুরছো, এ থেকে বিতে আসছো, বি থেকে সিতে আসছো, সি থেকে ডি, আবার ডি থেকে এ। কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। বাট আমাদের কোন দিকে ঘুরতে বলছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। দ্যাটস ওয়াই এইভাবে দিলে কিন্তু ভুল হয়ে যাবে আমাদের। ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো নেওয়া লাগবে, এখানে বি, এখানে সি এবং এখানে হচ্ছে ডি। আচ্ছা, এবং এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে আরেকটা ত্রিভুজ আছে মনে করো, আরেকটা ত্রিভুজ আছে মনে করো। আচ্ছা, এখানে কি আয়তক্ষেত্রের কথা বলে দিছে, বলে দেয় নাই। মনে করো একটা ত্রিভুজ আছে, মনে করো ত্রিভুজ আছে এখানে, এইটার স্থানাঙ্ক হচ্ছে এবিসি, এবিসি। আমাকে বলছে যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তার মানে এটা যদি 5 হয়, এটার ক্ষেত্রফল হচ্ছে 10। এটা বলছে আমাদেরকে, তো একটা সম্পর্ক দিয়ে দিছে। আচ্ছা দেখা যাক, আগে শীর্ষগুলো বসাই আমরা। এ কত, 3,4, বি কত, -4,2, সি হচ্ছে আমাদের 6,-1, আর ডি হচ্ছে আমাদের p,3। আচ্ছা, এখানে এখানে এ বিন্দুটা কত, এ বিন্দুটা হচ্ছে 3,4 যেটা দেওয়া ছিল সেটাই, বি হচ্ছে আমাদের -4,2, ওকে, আর সি হচ্ছে আমাদের 6,-1। এবার ক্ষেত্রফল বের করো। তুমি এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করি। হ্যাঁ, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করি। এখানে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, কিভাবে হবে, হাফ মডুলাস। প্রথমে এ বিন্দুটা বসবে 3, 4, তারপরে বি -4, 2, তারপরে সি 6, -1, তারপরে ডি P3।
ওকে, তারপরে আবার এটা বসাইতে হবে, যে মনে নাই তো, আবার 3 4 আবার এই বিন্দু বসাইতে হবে। কিভাবে বসাইলাম? এ বি সি ডি আবার এ। ওকে, তাহলে এখন ক্যালকুলেশন করো। 3 আর 2 গুণ করলে 6, 3 আর 2 গুণ করলে 6, -4 -1 গুণ করলে +4, 3 6 18, পি আর 4 গুণ করলে 4p, তারপরে মাইনাস 4 এবং -4 গুণ করলে -16, 6 দুগুণে 12, -1 এর সাথে p গুণ করলে -p, 3 সাথে 3 গুণ করলে 9। এই তো, তাহলে কত সেখান থেকে হাফ, এখান থেকে আসতেছে কত 18 6, 18 আর 6 কত 24, 24 আর 4 28, এখানে আসতেছে 28 + 4p, 28 + 4p, মাইনাসটা তুলে দাও, মাইনাসে মাইনাসে +16 -12 +p -9, মাইনাস দ্বারা গুণ করে দিছে ওই পাশে, হাফ কত আসে এখান থেকে 28 আর 16 কত 20, 44, 28 আর 16 কত 44 মেবি। আচ্ছা 28 আর 16 হচ্ছে 44, 44 থেকে, আচ্ছা 44 তো করার দরকার নাই এখানে, 12 আর 9 কত -12 -9 কত -21, তো 28 থেকে 21 চলে গেলে থাকবে হচ্ছে 7, 7 আর 16 যোগ করলে 23, তাহলে এখান থেকে তো এরকম আসে, এরকম বিশ্রী মান আসলো কেন, 23 + 4p আসে, 23 + 4p আসে। আচ্ছা, তো আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, তাহলে ক্ষেত্রফল আমার কি আসবে? পজিটিভ আসবে। তাহলে মডুলাস তুলে দিলে কি আসবে? ক্ষেত্রফল পজিটিভ আসবে, এমনিতেও পজিটিভ আসবে। আচ্ছা, তাহলে আসছে কত হাফ ইন্টু 23 + 4p। ক্যালকুলেশন মিস্টেক হলো কিনা আবার, 28 + 16, 16 থেকে যদি 12 চলে যায় থাকবে 4, থাকবে -5, না ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, এরকম আসছে, জঘন্য মান আসছে আর কি, যাই হোক। তো এটা কার ক্ষেত্রফল পাইলাম? এটা পাইলাম হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা পাইলাম চতুর্ভুজের ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো। এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যাক। ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি এবার। আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ, বিন্দুগুলো বসাও, এ বিন্দু 3 4, তারপরে বি -4 2, তারপর সি 6 -1, তারপর আবার এ 3 4, হাফ 3 দুগুণে কত 6 +4 +24 +16, আমি সরাসরি করতেছি, -12 +3, এটা আসছে। তাহলে এখান থেকে হাফ 10 আর 24 হচ্ছে 34, 34 আর 16 কত 50, 50 আর 50 থেকে যদি 12 চলে যায় থাকবে 38, 38 আর 3 হচ্ছে 38 আর 3 হচ্ছে কত 41। আচ্ছা, এরকম আসছে 41 আসছে, মডুলাস হবে 41 মানে তো 41ই থাকবে, তাহলে 41/2 আসছে, 41/2 আসছে। আচ্ছা, ঠিক আছে, কি পাইলাম এতক্ষণ যাবত এগুলা করে, কি পাইলাম, তাই না? তো আমাদের বলছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা তার দ্বিগুণ হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে পি এর মান বের করতে হবে, হ্যাঁ পেয়ে যাবো তো ইনশাল্লাহ। তাহলে কি, তাহলে কি বলছে এখানে, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 2 গুণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। মানে আমি এখানে যেটা প্রশ্ন যেটা লিখছে সেটা আমি এখানে মানে সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মে লিখলাম, যে বলছে যে এবিসিডি চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি দ্বিগুণ করো তাহলে এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবা। এখন আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত বের করছি, আমরা কত বের করছি, এই যেটা না, আমরা তো এটা বের করছি,
আমরা বের করছি হচ্ছে হাফ ইন্টু 23 প্লাস 4p, হাফ ইন্টু 23 প্লাস 4p, হাফ ইন্টু 23 প্লাস 4p। আচ্ছা, এখানে 2 গুণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করছি একটু আগে বের করলাম না, কত? 41/2, 41/2। তাহলে 2 2 কাটা, ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে বাট কনসেপ্ট ঠিক আছে। এই দুইটা ওই পাশে যাই গুণ হয়ে যাবে, তাহলে আসতেছে 23 প্লাস 4p, এই পাশের দুইটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, 41 দুগুণে 82। তাহলে এখান থেকে 4p ইকুয়ালস টু আসতেছে 82 মাইনাস 23, আর এখান থেকে p আসতেছে হচ্ছে 82 মাইনাস 23 ভাগ হচ্ছে 4। তাহলে দেখি কত আসে। দেখো ক্যালকুলেশন মিস্টেক থাকতে পারে বাট কনসেপ্ট ঠিক আছে। কনসেপ্টটা হচ্ছে দুইটা জিনিসের ক্ষেত্রফল বের করছি, শর্ত যেটা দেওয়া ছিল এটা ব্যবহার করতেছি, শেষ হয়ে যাচ্ছে। তাহলে 82 মাইনাস 23 ভাগ হইতেছে তোমার 4, 59/4 আসছে। এই তো খুবই মারাত্মক মানা, কোথাও ক্যালকুলেশন মনে হয় মিস্টেক আসছে। 59/4 আসছে, ক্যালকুলেশন কোথাও ত্রুটি থাকতে পারে বাট কনসেপ্ট ঠিক আছে। বারবার বলে দিচ্ছি যে ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, লিখে রাখি এখানে। ক্যালকুলেশন এরর থাকতে পারে। নো মোর ওয়ান পিস, তোমাদের নাম দেখলে কে ওয়ান পিস আর কে নো মোর? আমার এই লাইনটা এখনো মনে আছে বুঝছো, আমার এই গোলাপ স্যার শিখাইছিল ক্লাস 5-এ। লেটারের শেষ লাইন, নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস, তারপরে কি জানো, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল। আচ্ছা আচ্ছা, লাভ টু অল, লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এরকম। আরেকটা প্রথম দিকে লাইনটা মনে আছে, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। এই জিনিসটা এখন লিখলে, লেটারে যদি এখন আমি লিখি ভার্সিটিতে, আমার স্যার লাথি দিয়ে ক্লাস থেকে বের করে দিবে। তখন লেটার লিখতাম নাকি রোমান্টিক গান লিখতাম, এটা তো কি বলবো না, মানে যদিও মিস করি। কালকে যাতে আমি পাশ করি, দোয়া রাখো। পাশ করার জন্য খুবই রিস্ক পয়েন্টে আছি আর কি, পাশ নাও করতে পারি। হ ভাই, তোমরা তো আরামে পাশ করতেছো, আমারও তো পাশ করা লাগবে। তোমাদেরও প্রেশার, আমারও প্রেশার। তোমাদের পরীক্ষা কাছাকাছি চলে আসতেছে, আস্তে আস্তে ভয় কাজ করতেছে এখন। রেজাল্টের কি অবস্থা দেখছো? আমি পাস করলে তো ভালোই হইতো ভাই। মানে কি বলবো, ব্যাপারটা হচ্ছে, তোমরা এসএসসি লাইফে যেটা চিন্তা করো যে 90-এর উপরে নাম্বার লাগবে, তাই না? কলেজে উঠে চিন্তা করবা আমার 80-র উপরে নাম্বার হইলেই হবে, আর ভার্সিটিতে উঠে চিন্তা করবা আমার পাস করলেই হইলো, আর লাগবে না। মানুষের এক্সপেকটেশন দিন দিন কমে যায়, স্টুডেন্টের এক্সপেকটেশন কমে যায়, ফ্যামিলি এক্সপেকটেশন বেড়ে যায়। হ্যাঁ, খুব বড় চিন্তা ভাবনা করে অনেক উপকার হয়ে যাচ্ছে ভাই। আমাদের ফ্যামিলি এক্সপেকটেশন দিন দিন বাড়ে, আর আমাদের এক্সপেকটেশন দিন দিন কমে। যাই হোক, আচ্ছা আচ্ছা, ব্যাপার না। আমাদের হচ্ছে, আমি তোমাদের বলি কি কি শেষ হয়ে গেছে। হায়ার ম্যাথের বই খুলবা, বই খুলে দেখবা যে 11.1 এবং 11.2
এই দুইটা শেষ, খতম। (11.1 এবং 11.2 শেষ। তোমাদের আমি আগেই বাড়ি কেস দিয়ে রাখছিলাম। এই দুইটা অঙ্ক বাকি ছিল, এই দুইটা অঙ্ক করলাম। এই শেষের যে অঙ্কটা করলাম এখানে ক্যালকুলেশন মিস্টেক থাকতে পারে, বাট প্রসিডিউর সব ঠিক আছে, যে কিভাবে করবা সবকিছু ঠিক আছে। বাট যোগ বিয়োগে ত্রুটি থাকতে পারে, ওইটা তোমরা দেখবা অবশ্যই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 11.3 সরল রেখার ঢাল। এই যে গতি অধ্যায় শুনে আসছো, গ্রাফের ঢাল কি জিনিস এগুলা? আমরা এই যে ম্যাথমেটিক্সে পড়ি, ঢাল জিনিসটা ম্যাথমেটিক্সে পড়ি, যদিও তোমাদের অত ডিপলি নাই, তোমাদের যদিও অত ডিপলি এখানে নাই, ব্যাখ্যা করে নাই ঢাল সম্পর্কে। আচ্ছা, এবার ঢাল শুরু করতেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেইটা আমাদের ইন্টারও আছে, এখানেও আছে। এই অধ্যায়ের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে এমসিকিউ 100% শিওর আসবে, 100%। তুমি স্কুলের এক্সাম দাও, এসএসসি এক্সাম দাও, যেখান থেকেই দাও না কেন, একটা এমসিকিউ ঢাল থেকে পাবা, ঢাল থেকে একটা এমসিকিউ পাবা। একদম সহজ, আমি যতটুকু সহজ ভাষায় বলা যায় বলতেছি। ঢালের সংজ্ঞাটাকে দেখো। কোন সরল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার ট্যানজেন্টকে ঢাল বলে। তার ট্যানজেন্ট, আজকে লিখে একটু আরাম পাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আমি কোনো স্টুডেন্ট পড়াই নাই। এমনিতে স্টুডেন্ট পড়াইতে গেলে না অনেক লিখা হয়ে যায়, প্রায় 10-20 পেজ, 20 পেজ আমার রেগুলার লিখাই হয় এরকম। তো দেখা যায় যে হাতে এনার্জি কম থাকে, আজকে হাতে এনার্জি অনেক বেশি। আচ্ছা, কোনো সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা এগুলা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করতে হবে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি আবার? ট্যানজেন্ট হচ্ছে ওই যে ট্যান বলি না আমরা, যে ট্যান কট, ওই ট্যানজেন্ট হচ্ছে ট্যানের ফুল মিনিং। ট্যান কই থেকে আসে? ট্যানজেন্ট থেকে আসছে, এটা হচ্ছে ট্যান। আচ্ছা, এইবার আসো, আসলে কি বললাম আমি এখানে। ধরো আমি একটা অক্ষরেখা নিচ্ছি, অক্ষরেখা নিচ্ছি এখানে। ধরো এটা একটা সরল রেখা হইতেই পারে। আচ্ছা, সরল রেখা কি সেটা তো আমরা চিনি। সরল রেখা হচ্ছে কোনো আঁকা বাঁকা থাকবে না, একদম সোজা। সরল রেখা মানে হচ্ছে একদম সোজা, হ্যাঁ, এটা কিন্তু একটা সরল রেখা। তো ঢাল কিন্তু সরল রেখার বক্ররেখার দুইটারই হয়। বক্ররেখা কোনগুলা? এই যেগুলো হচ্ছে বক্ররেখা। ঢাল সরল রেখা বক্ররেখার দুইটারই হয়, বাট আমরা এই অধ্যায় পুরোটাই সরল রেখা নিয়ে পড়তেছি। বক্ররেখার ঢাল শিখবো আমরা ইন্টারের সেকেন্ড ইয়ারে আমরা বক্ররেখার ঢাল শিখবো। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ অক্ষ। ওকে, বলছে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এর কোন দিক? এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন সরল রেখা, এই সরল রেখাটা যে কোণ উৎপন্ন করে, মনে করো থিটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, তার ট্যানজেন্ট কে, তার ট্যানজেন্ট মানে কি? ট্যান থিটা। তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়, তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। আচ্ছা, তো এখন ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়? ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, একে এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তার মানে ঢাল সমান সমান হচ্ছে এম, এম ইকুয়ালস হচ্ছে ট্যান থেটা, খুবই বিখ্যাত সূত্র এটা। এম ইকুয়ালস হচ্ছে ট্যান থেটা। আসো এবার আরেকটা বিষয় আসো, একটা ছোটখাটো প্রমাণ দেখি একটা। প্রমাণ মনে রাখতে হবে না, শুধুমাত্র দেখো আর কি। ধরো
এই যে একটা সরলরেখা আছে এখানে, একটা সরলরেখা, আচ্ছা সরলরেখা না, আগে বলতেছি মনে করো এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে x1, y1, x1, y1, এইখানে আর একটা বিন্দু আছে যে হচ্ছে x2, y2, মানে দুইটা আলাদা আলাদা বিন্দু আর কি। তো এই বিন্দু মিলে একটা কি সমীকরণ সরলরেখা গঠন সম্ভব? এই বিন্দু যোগ করলে একটা সরলরেখা পাবো না? অবশ্যই পাবো। এই যে বিন্দু যোগ করে একটা সরলরেখা পাচ্ছি, বিন্দু যোগ করে কি পেলাম? একটা সরলরেখা পেলাম। তো বিন্দুগুলো কোথায় আছে? সরলরেখার উপরেই আছে। আমরা ছোটবেলায় অনেক বিন্দু টিন্দু যোগ করে গ্রাফ পেপারে আঁকাইতাম না, সরলরেখা আঁকাইতাম দাগ দিয়ে, স্কেল দিয়ে, ওইরকমই মনে করো। আচ্ছা, তাহলে এই যে সরলরেখাটা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো থেটা কোণ উৎপন্ন করছে। এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স এক্স, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। দেখতে হবে কোন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে। এই কোণটা ধনাত্মক দিকের সাথে, এই কোণটা আমার, এই যে কোণের তীর চিহ্নটা দেখতে হবে। কোণ কিন্তু এইটা না, এইটা কিন্তু না। কোণ হচ্ছে কোনটা? এইটা, এইটা। ভালো করে খেয়াল করো আমি কোন দিকে ঘুরতেছি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি। এই দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছি কোণ নেওয়ার জন্য। এখানে কিন্তু সেন্সিটিভ বিষয়গুলা। কিভাবে সেন্সিটিভ আমি সামনে দেখাবো, কিভাবে সেন্সিটিভ সামনে দেখাবো। আচ্ছা, তাহলে এই সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু হচ্ছে x1, y1 এবং x2, y2। ওকে, তাহলে আমাকে বলবা যে কোন একটা বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব কত? কোন একটা বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব কত? একদম প্রথম ক্লাসের পড়া, যে এই বিন্দুটার x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি বা কোটির মানের সমান। এই বিন্দুটার x অক্ষ থেকে দূরত্ব, এই যে x অক্ষ থেকে দূরত্ব, এই সাদা কালার যে রেখাটা, এটা কি x অক্ষ থেকে ডিসটেন্স বোঝাচ্ছে? ওই বিন্দুটা কত দূরে আছে x অক্ষ থেকে, এইটা বোঝাচ্ছে। তো এটা কি? মডুলাস অফ ওই বিন্দুর কোটি, মডুলাস অফ ওই বিন্দুর কোটি। মডুলাস চিহ্নটা দিচ্ছি না এখানে। আচ্ছা, তো এই বিন্দুতে যাওয়ার জন্য তোমার এই দিক বরাবর কতটুকু যাওয়া লাগবে? এই দিক বরাবর কতটুকু যাওয়া লাগবে? এতটুকু। এতটুকু কত? x1 না? অবশ্যই x1। আমি যেটা এতক্ষণ যেটা এখানে কি বললাম আমি এখানে, মনে করো এটা 3,4 একটা বিন্দু। তুমি এই দিক বরাবর কতটুকু যাবা? 3 যাবা, 3 পরিমাণ যাবা, তারপর উপরে 4 পরিমাণ যাবা, তারপরে তো 3,4 বিন্দুতে পৌঁছাবা। আমি ওইটাই বললাম আর কি, ওইটাই বললাম। একইভাবে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এটার মান কত? এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? কোটির সমান y2, কোটির সমান y2। আর এই দূরত্বটা কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? x2। বড় দূরত্বটা হচ্ছে x2 আর ছোট দূরত্বটা হচ্ছে x1, মানে এটা হচ্ছে x1। x1 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে x1, এইটা হচ্ছে x1, আর পুরোটা হচ্ছে x2। ওকে, ধরো আমি এখানে আর একটা রেখা টানলাম। ওকে, তো এই কোণটা যদি থেটা হয়, তাহলে অবশ্যই এই কোণটা থেটা হইতে হবে, অবশ্যই এই কোণটা থেটা। দেখো এই জিনিসটা থেটা হইলো কিভাবে? ধরো যে একটা নির্দিষ্ট রেখা আছে, এখানে দুইটা সমান্তরাল রেখা তুমি টানতেছো, দুইটা সমান্তরাল রেখা, এখানে একটা রেখা এবং এইখানে একটা রেখা। কোন দুইটা রেখা সমান্তরাল? ভালো করে খেয়াল করো, এই রেখা এবং এই রেখা সমান্তরাল। দুইটা সমান্তরাল রেখা, একটা নির্দিষ্ট রেখা, এটা একটা নির্দিষ্ট রেখা, এই রেখার সাথে দুইটা সমান্তরাল রেখা সেম কোণ উৎপন্ন করবে। এখানে এটা যদি থেটা হয়, এটাও থেটা। দুইটা সমান্তরাল রেখার সাথে একটা নির্দিষ্ট রেখা সমান কোণ উৎপন্ন করবে। এটাকে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়, তাই না? না একান্তর কোণ নাকি পূরক কোণ বলা হয়? কোনটা তো খেয়াল আসতেছে না, কোন একটা কোণ বলা হয় আর কি। তো আমি আবার বলতেছি, দুইটা সরলরেখার সাথে দুইটা সমান্তরাল সরলরেখা আছে মনে করো, দুইটা সমান্তরাল সরলরেখার সাথে একটা নির্দিষ্ট রেখা সমান সমান কোণ উৎপন্ন করবে, এইটাই। তাহলে এইটা যদি থেটা হয়, তাহলে এইটাও থেটা। এই দুইটা কি একই? ওকে, তাহলে এখানে আমাদের ঢাল কত? ঢাল 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 m ইকুয়ালস টু হচ্ছে tan থেটা। ঢাল m ইকুয়ালস টু হচ্ছে tan থেটা, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলা হয়। তাহলে ঢাল m ইকুয়ালস টু হচ্ছে tan থেটা। ওকে, তাহলে আমি এখান থেকে থিটার পরিচয়, এই এতটুকু কত সেটাকে বলো। এই যে এতটুকু, এতটুকু কত? এতটুকু পুরোটা হচ্ছে x2,
পুরোটা x2 আর গোলাপিটুকু হচ্ছে x1। তাহলে x2 থেকে x1 বাদ দিয়ে দিলেই তো এতটুকু থাকে, x2 বিয়োগ x1, মানে এই যে এতটুকু 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 কত, x2 বিয়োগ x1, পুরোটা x2, পুরোটা থেকে এই গোলাপি অংশটা বাদ দিয়ে দিছি, কাজ হয়ে গেছে। আচ্ছা, এই পুরোটা কত, পুরোটা তো y2 থেকে যদি আমি y1 বাদ দিয়ে দিই তাহলে কি এতটুকু পাবো না? ভালো করে খেয়াল করো, এতটুকু কত, এতটুকু এতটুকু কি y1 না? এই যে y1, তুমি এই দুইটা বাহু খেয়াল করো, এটা যদি y1 হয় তাহলে এতটুকু তো y1ই, তাহলে এতটুকু কত আসে? পুরোটা y2 থেকে y1 বাদ দিলে, y2 থেকে y1 বাদ দিলে আসে। তুমি এইখান থেকে tan থিটা খাটাও তো, তুমি এই যে বাহুটা পাইছো, আমি তোমাকে দেখাচ্ছি একটু ইন্ডিকেট করে, তুমি এই ত্রিভুজটা খেয়াল করো এখন, এই যে ত্রিভুজটা পেস্ট কালার যে ত্রিভুজটা আছে সেটা খেয়াল করো, পেস্ট কালারের যে ত্রিভুজটা আছে সেটা খেয়াল করো। পেস্ট কালার ত্রিভুজে যদি tan থিটা খাটাও, tan থিটা সমান কি আসবে? লম্ব বাই ভূমি না? কোণের বিপরীতে কি থাকে? কোণের বিপরীতে থাকে লম্ব। থিটা এটা কোণ, কোণের বিপরীতে লম্ব, লম্ব কত? y2 মাইনাস y1, y2 মাইনাস y1, ভূমি কত? x2 মাইনাস x1, x2 মাইনাস x1। তাহলে tan থিটা মানে তো ঢাল, তাহলে কি tan থিটা সমান লেখা যায় y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আচ্ছা, y2 মাইনাস y1 মানে কি? কোনো কিছু থেকে কোনো একই জাতীয় জিনিস বাদ দেওয়াকে কি বলি আমরা? বলি তো, দেখো, শেষ বেগ থেকে তুমি যদি আদি বেগ বাদ দাও কি বলি? এটাকে বেগের পরিবর্তন বলি না? তাহলে তুমি এখানে y2 মানে একটা কোটি থেকে আরেকটা কোটি বাদ দিচ্ছ, তাহলে এটা কি কোটির পরিবর্তন বলা যায়? কোটির পরিবর্তন। আচ্ছা, তাহলে এটাকে বলা যায় উপরে হচ্ছে কোটির পরিবর্তন, নিচেরটাকে বলা হয় ভুজের পরিবর্তন। একই জিনিস যখন তুমি বাদ দিচ্ছ তখন তো তুমি পরিবর্তন বের করতেছো, ভুজের পরিবর্তন। আচ্ছা আচ্ছা, পরিবর্তন কি আমরা ডেল দ্বারা প্রকাশ করতে পারি না? যেমন হচ্ছে ডেল ভি মানে কি? বেগের পরিবর্তন। ডেল ভি মানে কি? শেষ বেগ বিয়োগ আদি বেগ। তাহলে এখানে কি উপরে কি আমি লিখতে পারি না ডেল y2 মাইনাস y1, শেষ কোটি ভাগ আদি কোটি, এরকম। নিচে হচ্ছে ডেল এক্স বলতে পারি। ওকে, তুমি যদি এই জিনিসগুলো কিছু না বুঝে থাকো কোনো অসুবিধা নেই, কিছু না বুঝে থাকলেও কোনো অসুবিধা নাই, তুমি অঙ্ক করতে পারবা। তোমার আমি এমনি দেখাইলাম এই জিনিসটা যে এইভাবে আসে আর কি। আচ্ছা, এবার আসো কি কি শিখলাম, সামারি সামারি করতেছি, কি কি শিখলাম? কিছুই বুঝি নাই, আমি জানি তেমন ভালো মতো বুঝি নাই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরো এখানে একটা রেখা আছে, রেখার এই বিন্দুটা হচ্ছে তোমার x1, y1। আচ্ছা আচ্ছা, ধরো রেখার এ একটা বিন্দু আছে, এটা হচ্ছে x1, y1, আর রেখার এখানে আর একটা বিন্দু আছে, সেটা হচ্ছে x2, y2। আরো প্র্যাকটিক্যালি যদি বুঝতে চাও, মনে করো যে এটা, তো এটা এখানে মনে করো যে 3,4 একটা বিন্দু আছে, 3,4 একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে মনে করো 7,6, মনে করো। এই দুইটা বিন্দু মিলে দিলে কি পাবা? একটা সরলরেখা পাবা না? সেম জিনিসটাই করছি আমি এখানে। আমি এই যে 3,4 কে কি করছি? x1, y1 দ্বারা প্রকাশ করছি, আর 7,6 কে x2, y2 দ্বারা প্রকাশ করছি। দুইটা আলাদা আলাদা স্থানাঙ্ক, এই জিনিসটা প্রকাশ করছি শুধু। এবার আসো আগের জায়গায়। তো এখানে ঢাল কি? ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট, মানে m ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাই ঢাল, মানে তার tan থিটাকে ঢাল বলা হয়, এটাই হচ্ছে ঢাল। এখন ঢাল আরেক ভাবে বের করা যায়, সেটা হচ্ছে একটু আগে সূত্র বের করলাম না উপরে, ঢাল সমান সমান আরেকটা কি পাইছিলাম এখান থেকে? tan থিটা সমান সমান আরেকটা কি পাইছিলাম উপরে? হচ্ছে কোটির পরিবর্তন, মানে এই y2 মাইনাস y1 কোটির পরিবর্তন। খেয়াল করো, y2 মাইনাস y1, y2 মাইনাস y1 কোটির পরিবর্তন ভাগ হচ্ছে ভুজের পরিবর্তন x2 মাইনাস x1। তাহলে ঢাল সমান সমান কি লেখা যায়? কোটির পরিবর্তন ভাগ হচ্ছে ভুজের পরিবর্তন।
অথবা এটাকে লেখা যায় ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, একই কথা, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এখানে ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে কোটির পরিবর্তন, আর ডেল এক্স মানে কি? ভুজের পরিবর্তন, ভুজের পরিবর্তন। ওকে বস, তাহলে একটু অ্যাপ্লাই করি, কি শিখলাম এটা একটু অ্যাপ্লাই করি, কি শিখলাম এটা একটু অ্যাপ্লাই করি। ধরো একটা সরল লেখা আছে, এই কোণটা দেওয়া আছে মনে করো 30 ডিগ্রি। তোমাকে বললো এটা মনে করো এবি সরল রেখা। এখন মনে করো বের করতে বললো যে এবি সরল রেখার ঢাল কত। এবি সরল রেখার ঢাল এম সমান সমান হচ্ছে tan এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করছে তত, এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি উৎপন্ন করছে, তাহলে tan 30। তাহলে ঢাল কত এই রেখার? 1/√3। ইজি না? একদমই ইজি। আচ্ছা নেক্সট, এটারই একটু কাস্টমাইজ করব। ধরো তোমাকে এখন এই কোণটা দেওয়া আছে, এইটা মনে করো দেওয়া আছে 120 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি দেওয়া আছে, এটা এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। এখন তোমাকে আমি বললাম যে এবি রেখার ঢাল কত। এখন আমি তোমাকে বললাম এবি রেখার ঢাল কত। তো ঢাল মানে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, এটা কি ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে? না তো। এক্স অক্ষের ধনাত্মক দিক তো আমার ডান পাশে, এই পাশে যে কোণ উৎপন্ন করছে এইটা নিতে হবে আমাকে। এটা যদি 120 হয় তাহলে এটা কত? পুরোটা কত? পুরোটা, এই পুরোটা কত? পুরোটা 180। 180 থেকে যদি তুমি এই যে 120 বাদ দিয়ে দাও তাহলেই তো এই যে এতটুকু পাওয়া যাবা। এতটুকু কত? 180 বিয়োগ 120 কত আসবে? 60 ডিগ্রি আসবে। তার মানে আমাদের এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখন ঢাল কত হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। 120 নিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 120 তো এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, এই যে এই পাশটা কি, বাম পাশটা কি ঋণাত্মক দিক না? এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ঢাল কত? ঢাল আসবে হচ্ছে আমাদের tan 60 বা √3। এই তো। এবার আসো নেক্সট স্টেপ, আবার আরেকটু চেঞ্জ করে দিব। এখন পুরোটাই তো মুছতে হচ্ছে। ধরো একটা সরলরেখা আছে আর কি, ধরো একটা সরলরেখা আছে এবং তোমাকে এখন দিয়ে দিছে হচ্ছে এই কোণটা দিয়ে দিছে, এই কোণটা দিয়ে দিছে মনে করো যে 120 ডিগ্রি মনে করো দিয়ে দিছে, এই কোণটা 120 ডিগ্রি দিয়ে দিছে। এখন তোমাকে বলছে এবি সরলরেখার ঢাল কত। তো তুমি তো জানো ঢাল এম সমান সমান হচ্ছে tan θ, tan θ। তাহলে tan কত ডিগ্রি এখানে? মানে এক্স অক্ষের ধনাত্মক দিক তো এটা, সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে এখানে বলো তো, ট্রাই করো তো, ট্রাই করো তো। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এবি সরল রেখাটা, এবি সরল রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 120। 110 কিভাবে? এটা এক্স অক্ষের ধনাত্মক দিক দিক না, এটা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক। তো এটার সাথে কত ডিগ্রি কোণ? 120 ডিগ্রি কোণ। আচ্ছা 120 নিলে ভুল হবে কেন? ভুল হবে কারণ তোমরা কি জানো যে ঘড়ির কাঁটার দিকে কোণ নেগেটিভ আর ঘড়ির কাঁটার বিপরীতে কোণ পজিটিভ। ঘড়ির কাঁটার দিকে কোণ নেগেটিভ হয় আর ঘড়ির কাঁটার বিপরীতে কোণ পজিটিভ। তাহলে ঘড়ির কাঁটার দিকে কোণ নেগেটিভ, তাহলে তুমি যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা নিচ্ছ,
কোন দিকে নিচ্ছ? এটা ঘড়ির কাঁটার দিকে নিচ্ছ তুমি। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যাওয়া শুরু করো ঘড়ির কাঁটার দিকে, তাহলে তো এটা কোন 120 না, কোন নিতে হবে -120, নট 120, -120 না লাগবে। তাহলে tan -120 এটা হচ্ছে তোমার ঢাল হবে আর কি তখন। তাহলে tan -120 এর মান কত সেটা তো জানি না, মুখস্থ নাই। tan -120 √3 আসছে, √3 আসছে। দেখো এই জিনিসটাকে আমি আরেকভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? কিভাবে বলতে পারি এটাকে? তোমার এই পুরো কোণটা কত? পুরো কোণটা 180 ডিগ্রি না? পুরো কোণটা দেখতে পাচ্ছ? এটা একটা 180 ডিগ্রি কোণ, পুরোটা 180 ডিগ্রি। তো পুরোটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এতটুকু কত? এতটুকু কত? পুরোটা যদি 180 হয়, 180 থেকে 120 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে যে এতটুকু পাবা। এতটুকু কত তাহলে? 60 আসে না? 180 থেকে 120 বাদ দিয়ে দিচ্ছি, 60 ডিগ্রি আসে। তাহলে এইখানে আমরা তো এই কোণটাও তো তাহলে নিতে পারি। তাহলে ঢাল কি এখান থেকে বের করতে পারবো না? m ইকুয়ালস টু হচ্ছে tan থিটা, tan থিটা, tan 60 ডিগ্রি। হ্যাঁ, একই মান আসবে। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তুমি এই কোণ নাও আর এই কোণ নাও, কোনো অসুবিধা নাই, শুধু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই নেওয়া লাগবে। তুমি যদি এই কোণটা নিতা তাহলে আবার ভুল হয়ে যাইতো। এই কোণটা নিলে আবার ভুল হয়ে যাইতো। অলওয়েজ কোন দিক থেকে নিতে হবে? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে কোন বসাবা? নেগেটিভ। আর ঘড়ির কাঁটার বিপরীতে নাও তাহলে কোন বসাবা? পজিটিভ। এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। আমি আরেকবার বলতেছি তোমাদের এই জিনিসগুলা। ধরো এই যে সরলরেখাটা আছে, আবার বলতেছি নেক্সট, এটা লাস্ট। মনে করো এইটা ঘড়ির কাঁটার বিপরীতে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ঢাল কত হবে? ঢাল ঢাল হবে m ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। থিটার মান কত? tan 60 ডিগ্রি। তাহলে ঢাল কত আসবে? √3। এখন বলতে পারো ভাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আপনি এই দিকে কোণ নিলেন, তাহলে এই দিকে নেন। হ্যাঁ, এই দিকে নেন। আচ্ছা, এই দিকে নিলে এটা কোন দিকে নিলাম? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি না আমি? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, তাহলে কোণ কি হবে? নেগেটিভ হবে। কিন্তু কোণটা কত হবে? এইটা যদি 60 হয়, পুরোটা তো 180, এই পুরোটা কত? 180। 180 থেকে তুমি যদি 60 বাদ দিয়ে দাও কত থাকবে? 120 থাকবে। এটা হচ্ছে 120 ডিগ্রি। কিন্তু তুমি এটা কোন দিকে ঘুরতেছো? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছো, তাহলে কোন কত বসাবা? -120 ডিগ্রি বসাবা। তাহলে তুমি যদি এখান এখান থেকে ঢাল বের করো, m ইকুয়ালস টু tan থিটা, tan থিটার ভ্যালু হচ্ছে -120। তাও দেখবা সেই √3 আসবে, একই আসবে, তুমি যেভাবেই নাও না কেন। শুধু সাবধান থাকতে হবে, ঘড়ির কাঁটার দিকে যদি নাও কোন নেগেটিভ নিবা, ঘড়ির কাঁটার বিপরীতে যদি নাও তাহলে হচ্ছে কোন পজিটিভ নিবা। এবার আসো, আচ্ছা মনে করো এই থিটা, থিটা হচ্ছে তোমার এখানে, এখানে কোনটা মনে করো হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন হচ্ছে মনে করো যে ধরো যে 60 ডিগ্রি আর কি, আবারও দিচ্ছি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা তাহলে ঢাল কত আসে এখানে? ঢাল m সমান সমান হচ্ছে tan থিটা, tan 60 কত আসবে? √3 আসবে। ঢাল কি পাচ্ছ এখানে? পজিটিভ পাচ্ছ। তাহলে কি মনে রাখবে এখান থেকে, যদি থেটা মানে কোন, কোন যেটা সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্রিতে ছোট, যদি থেটা সূক্ষ্ম কোণ হয় তবে ঢাল পজিটিভ, তবে ঢাল কি আসবে? পজিটিভ আসবে, তবে ঢাল পজিটিভ আসবে। আচ্ছা, তো এবার আসুন নেক্সট। থেটা সূক্ষ্ম কোণ হইলে ঢাল পজিটিভ। এবার মনে করো রেখাটা হচ্ছে এইরকম, এইরকম। তাহলে এখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোনটা? এইটা। এটা কি আর 90 থেকে বড়, 90 থেকে ছোট? 90 থেকে বড় না এটা?
মনে করো 90 থেকে বড় আমি বললাম হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বললাম এটাকে। তাহলে এখন ঢাল কত আসবে? m ইকুয়ালস টু tan থেটা। তাহলে tan 120 ডিগ্রি, tan 120 ডিগ্রি মান কত? মনে হয় -√3 আসবে, -√3। তাহলে ঢাল কি আসলো এখানে? নেগেটিভ আসলো। কখন? যখন থেটার ভ্যালু স্থূলকোণ, যখন থেটার ভ্যালু স্থূলকোণ তখন ঢাল কি আসছে? নেগেটিভ আসছে। তখন ঢাল কি আসবে? নেগেটিভ আসবে। যখন থেটার ভ্যালু স্থূলকোণ তখন ঢাল আসবে নেগেটিভ। এগুলো যাতে মনে থাকে তোমাদের। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি একটু রেঞ্জ লিখে দিচ্ছি, রেঞ্জ। রেঞ্জ লিখে দিচ্ছি, ঢালের রেঞ্জ। যদি থেটার ভ্যালু, থেটার পরিচয়টা মনে রাখো, থেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। অলওয়েজ কিন্তু ধনাত্মক দিকের সাথে, নেগেটিভ অক্ষের সাথে নেওয়া যাবে না কিন্তু। আচ্ছা, থেটার ভ্যালু যদি জিরোর চেয়ে বড় হয়, জিরোর সমান অথবা জিরোর চেয়ে বড়, এবং 90-র চেয়ে ছোট হয়, 90-র চেয়ে ছোট হয়, তখন ঢাল কি আসবে? ঢাল আসবে ধনাত্মক, ঢাল আসবে ধনাত্মক। আচ্ছা, এটা সমান সমান দেওয়ার দরকার নাই, কারণ ঢাল জিরো চলে আসবে। আচ্ছা, যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় থেটার ভ্যালু, 90 ডিগ্রির চেয়ে বড় হয়, থেটার ভ্যালু যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে কি আসবে? ঢাল ঋণাত্মক আসবে। থেটা 90 ডিগ্রির চেয়ে বড় মানে কি? এটা বলতে কি বোঝায়? 90 ডিগ্রির চেয়ে বড় মানে কি বলতে কি বোঝায়? 90 ডিগ্রির চেয়ে বড় মানে হচ্ছে স্থূলকোণ, আর 90 ডিগ্রির চেয়ে ছোট মানে হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করি মনে থাকবে, মোটামুটি মনে থাকবে, মোটামুটি মনে থাকবে। আচ্ছা, তো লাস্ট টাইপ, এই যে রেখা, এই রেখার এখন মনে করো আমি তোমাকে কোণ দিয়ে দিই নাই, কিন্তু এই রেখার উপর দুইটা বিন্দু তুমি জানো। মনে করো একটা বিন্দু সেটা হচ্ছে 3,4, আর এখানে আরেকটা বিন্দু আছে সেটা হচ্ছে তোমার 6,8। দুইটা বিন্দু দেওয়া আছে, এখন তোমাকে বলছে ঢাল বের করো, ঢাল। এখন কিন্তু কোণ দেওয়া নাই, থেটা কিন্তু দেওয়া নাই, থেটা কিন্তু দেওয়া নাই। তাহলে ঢাল এম সমান সমান কি? এম সমান সমান হচ্ছে ট্যান থেটা। তো ঢালের সূত্র আমরা আরেকটা শিখছি না, কোটি দ্বয়ের পরিবর্তন, বা আমি কি বলেছিলাম, সেটা হচ্ছে কোটির পরিবর্তন, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স মানে কি? কোটির পরিবর্তন। কোটির পরিবর্তনটা দেখো, কোটির পরিবর্তনটা হিসাব করো। এখানে 8 আর এখানে হচ্ছে 4, বিয়োগ করো। পরিবর্তন মানেই তো বিয়োগ, 8 থেকে 4 বাদ, 8 থেকে 4 বাদ। তারপরে নিচে হচ্ছে ভুজের পরিবর্তন, 6 থেকে 3 বাদ, 6 থেকে 3 বাদ, কত সেখান থেকে? তাহলে নিচে আসে হচ্ছে 3, উপরে আসে হচ্ছে তোমার 4। তাহলে ঢাল কত? 4/3। ঢাল কত? 4/3। এই সূত্রটাই দেখাইছিলাম যে ঢাল দুইটা বিন্দু যদি দেওয়া থাকে ঢাল কিভাবে বের করবা। ঢাল হচ্ছে 4/3, ঢাল হচ্ছে 4/3। তুমি চাইলে এখন এই কোণটাও বের করতে পারবা, চাইলে এই কোণটাও বের করতে পারবা। কিভাবে? ঢাল কত পাইছো? 4/3। আচ্ছা, ঢাল মানেই তো ট্যান থেটা, তাই না? ট্যান থেটা, এটা মানেও তো ঢাল, সমান সমান হচ্ছে 4/3। তাহলে এখান থেকে থেটা কত আসবে? ট্যান ইনভার্স 4/3, ট্যান ইনভার্স 4/3। তাই এটা ক্যালকুলেটরে চাপলেই কত ডিগ্রি কোণ সেটা বের হয়ে যাবে, ট্যান ইনভার্স 4/3। শিফট, শিফট ট্যান 4/3, 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 53.13 ডিগ্রি।
তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে পারবো, কোণ দেওয়া থাকলে ঢাল বের করতে পারবো। ঢালের যে কোণটা নিচ্ছে সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। যদি কোণটা স্থূল কোণ হয় তাহলে ঢাল আসবে ঋণাত্মক, যদি কোণটা সূক্ষ্ম কোণ হয় তাহলে ঢাল আসবে ধনাত্মক। এই জিনিসগুলো আপাতত জানলে আমাদের মোটামুটি হবে আর কি, ঢালের বেসিক হইলো। এখন ঢালের খাটাইতে হবে, অনেক অঙ্ক টঙ্ক আনছিলাম আজকে, এই দেখো কত অঙ্ক টঙ্ক, কিন্তু শেষ করতে পারবো না, অনেক জিনিসপত্র আছে, শেষ করতে পারবো না আজকে, এতটুকু থাকুক। কালকে এক্সামটা দিয়ে আসি আমি, পরে ঠান্ডা মাথায় পড়াবো।